আসসালামু আলাইকুম। সার্টিফিকেট হারিয়ে ফেলা, পুড়ে ফেলা বা নষ্ট হয়ে যাওয়াটা খুবই সাধারণ একটা বিষয়, অসাধারণ কিছু নয়। তাই আমাদের সাথে প্রতিনিয়ত এটা ঘটতেই পারে। আর ঘটবে বলে আমরা কি আর এটাকে ফেলে রাখবো? একদমই নয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বাংলাদেশের দিনাজপুর এডুকেশন বোর্ডের আপনার কোনো সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে, পুড়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে থাকে, মোট কথা লস্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি দিনকল আরও একটি সার্টিফিকেট উত্তোলন করার জন্য আবেদন করতে পারবেন এবং সে সম্পর্কে সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে অল প্রসেসিং A to Z আপনাদেরকে দেখিয়ে দিব, জানিয়ে দিব, বুঝিয়ে দিব কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে, সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক শ্রোতা, কম্পিউটার স্ক্রিনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দিনাজপুর এডুকেশন বোর্ডের হারিয়ে যাওয়া সার্টিফিকেট, কোনোভাবে নষ্ট হয়ে যাওয়া অথবা পুড়ে যাওয়া সার্টিফিকেট কিভাবে আপনারা পুনরায় দিনকল উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর সেটা করার জন্য সরাসরি কিন্তু আমরা লিগেলি করতে চাইলে দিনাজপুর এডুকেশন বোর্ডের মাধ্যমেই করতে হবে, এর বাইরে কোনো মাধ্যম কিন্তু আপনার নেই। সুতরাং আমরা সরাসরি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে এবং এসে এখানে লিখব দিনাজপুর এডুকেশন বোর্ড। ওকে, দিনাজপুর এডুকেশন বোর্ড লেখার পরে এখানে আমাদের সামনে সরাসরি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে এসেছে dinajpureducationboard.gov.bd, এটাতে আমরা সরাসরি ভিজিট করব। ওয়েবসাইটটিতে ভিজিট করার সাথে সাথে আমাদের সামনে চলে এসেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের একটা ইন্টারফেস এবং এই ওয়েবসাইটটিতে আসার পরে আমরা কিন্তু এখান থেকে কোনো ধরনের মাধ্যম পাচ্ছি না যেখান থেকে আবেদন করতে পারবো। তবে মাধ্যম রয়েছে, সেই মাধ্যম হচ্ছে এইখান থেকে সকল ফর্মসের এই জায়গায়। ঠিক আছে, এই সকল ফর্মসের এই জায়গাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স সংশোধন ফর্ম, তারপরে হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে। তো এইখান থেকে আমরা একদম সরাসরি 15 নাম্বার ফর্মে চলে আসব। সনদ, সাময়িক সনদ নম্বরপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফ্রেশ দিনকল, এই ফর্মটাতে আমরা ক্লিক করব। এই ফর্মটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে একটা ফর্ম এবং একটা নির্দেশিকা চলে এসেছে। তো আমরা এটাকে ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন ইজিলি ডাউনলোড হয়ে গেছে। আর আপনারা যারা মোবাইল থেকে এই কাজটি করতে চাচ্ছেন তারাও কিন্তু খুব সহজে একই মাধ্যমে মোবাইল থেকেও ডাউনলোড করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি একে একে যে কীভাবে আপনারা এই আবেদন প্রক্রিয়াটি করবেন। ঠিক আছে, সো এটা বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক, বিদ্যালয় পরিদর্শক কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর। এখানে দেখতে পাচ্ছেন বিষয় সনদপত্রের দিনকল, আমরা এটাতেই ক্লিক করব বলতে আমরা এটার জন্যই আবেদন করব। ঠিক আছে, সনদপত্রের দিনকল, সনদপত্রের ত্রিনকল এগুলো আমাদের দরকার নেই। একদম শেষে এসে ফ্রেশ রেজিস্ট্রেশন কার্ড প্রাপ্তির আবেদন। তো আমাদের আবেদনটা হচ্ছে সনদপত্রের দিনকল প্রাপ্তির আবেদন। ঠিক আছে, এটাতে আমরা একটা টিক মার্ক দিব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জনাব বিনীত প্রার্থনা, এই যে আমি উপরিল্লিখিত টিক মার্ক চিহ্নিত, এখানে যে টিক মার্কটা দিয়েছেন এখানে এটাও দিবেন। আপনি পারলে কম্পিউটারে পূরণ করবেন, না পারলে হাতেও পূরণ করতে পারেন, কোনো প্রবলেম নেই। টিক মার্ক চিহ্নিত দলিলটি পাওয়ার জন্য আবেদন জানাচ্ছি, আমার বিস্তারিত তথ্য নিম্নে প্রদত্ত হলো। ঠিক আছে, এখানে সর্বপ্রথম আপনার নাম ইংরেজিতে দিতে হবে, তারপরে বাংলায় দিতে হবে, ঠিক যেভাবে আপনার সনদে লেখা ছিল। আপনার সনদের কোনো ফটোকপি থাকলে বা মার্কশিটের কোনো ফটোকপি থাকলে সেখানে যেভাবে ইংরেজিতে এবং বাংলায় লেখা আছে ঠিক সেভাবেই আপনাকে লিখতে হবে। তারপরে পিতার নাম সেম ইংরেজিতে এবং বাংলায়, তারপর মাতার নাম ইংরেজিতে এবং বাংলায়, তিনটেই আপনি একইভাবে লিখবেন যেভাবে আপনার সার্টিফিকেটের সনদে বা মার্কশিটে আছে। তারপরে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। প্রযত্নে, যেমন আপনার যদি বাবা থাকে প্রযত্নে মোহাম্মদ আবদুল্লাহ। ঠিক আছে, তারপরে আপনি আপনার গ্রাম, মহল্লা, তারপরে হচ্ছে ডাকঘর, জেলা, আরও যদি আপনি শহরে থাকেন তাহলে শহরের যে মহল্লাটা সেই মহল্লা দিয়ে দিবেন। তারপরে বিদ্যালয়, মহাবিদ্যালয়ের নাম ইংরেজিতে এখানে আপনাকে লিখতে হবে, কোড নাম্বার এখানে দিতে হবে, EIIN নাম্বারটা এখানে দিতে হবে, উপজেলা এবং জেলা এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে পরীক্ষার নাম, আপনি কোন পরীক্ষার সনদ উত্তোলনের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখবেন, যেমন SSC অথবা মাধ্যমিক। তারপরে সালটা আপনি এখানে দিবেন, আমরা এখানে ধরে নিচ্ছি যে কোনো একটা সাল দিয়ে দিব। তারপরে রোল নাম্বার দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, জিপিএ কত পেয়েছেন সেই জিপিএটা দিবেন, শিক্ষাবর্ষ কত ছিল, বিভাগ কি আপনার, জন্ম তারিখ, আপনি কি মানবিক, ব্যবসায় শিক্ষা নাকি বিজ্ঞান, কোনটা আপনার বিভাগ সেই বিভাগটা এখানে লিখবেন। তারপর আপনার জন্ম তারিখটা দিবেন, অ্যাজ ইউজুয়াল ইয়োর মার্কশিট অর সার্টিফিকেট। ঠিক আছে, যেভাবে যেই জন্ম তারিখটা আপনার সার্টিফিকেট এবং মার্কশিটে আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেণী রোল, এখানে একটা শ্রেণী রোল আছে, সেই শ্রেণী রোলটা দিবেন, শাখা দিবেন, তারপরে কেন্দ্র দিবেন,
কেন্দ্র কোড দিবেন, এই সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে পূরণ করবেন। পূরণ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচারিত সংবাদপত্রের নাম, আপনি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। ঠিক আছে, আপনি যে আপনার সার্টিফিকেটটি হারিয়ে ফেলেছেন, সেই হারিয়ে ফেলার জন্য কিন্তু আপনাকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। আর পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরে এখানে যেই পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিয়েছেন সেই পত্রিকার নাম এবং যেই তারিখে আপনার বিজ্ঞাপনটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করে দিবেন। তো পত্রিকায় কিভাবে বিজ্ঞাপন দিবেন চলুন এক ফাঁকে দেখে নেওয়া যাক। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা সরাসরি চলে যাব বাংলাদেশের সবচাইতে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রচারক.com বা প্রচারক কমিউনিকেশনে। প্রচারক কমিউনিকেশন বর্তমান সময়ে সবচাইতে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে আপনি আপনার যে কোনো ধরনের বিজ্ঞাপন, সেটা ডিসপ্লে বিজ্ঞাপন হতে পারে বা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন হতে পারে, আপনি কিন্তু জাতীয় যে কোনো দৈনিক পত্রিকায় দিতে পারবেন। সো আমাদের এই হারানো বিজ্ঞাপনটি দেওয়ার জন্য আমরা শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করব। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস, যেখানে আমাদেরকে পত্রিকা বাছাই করতে সর্বপ্রথম বলা হচ্ছে এবং তার ডান পাশে কিছু নমুনা বিজ্ঞাপন রয়েছে। তো আমরা যেহেতু হারানো বিজ্ঞপ্তি দিব, সেজন্য এখান থেকে হারানো বিজ্ঞপ্তির যে নমুনাগুলো আছে সেই নমুনাগুলো থেকে আপনি যে কোনো একটা বাছাই করে সেটাকে আপনি কারেকশন করে নিতে পারেন, অথবা একটু পরে আমরা যখন বিজ্ঞাপন লিখবো, আমরাও একটা ভিডিওর ডেসক্রিপশনে নমুনা দিয়েছি, সেই নমুনাটিও আপনি চাইলে কারেকশন করে নিতে পারেন। সো প্রথমে আমরা এখানে পত্রিকা বাছাই করব যে কোন পত্রিকায় আমরা আমাদের বিজ্ঞাপন দিব। আমরা ধরে নিচ্ছি যে নয়া দিগন্ত। ঠিক আছে, নয়া দিগন্ততে এখানে দেখতে পাচ্ছেন শব্দের সংখ্যা হচ্ছে 60 শব্দ। 60 শব্দের মধ্যে আপনি বিজ্ঞাপন লিখতে পারবেন। তো আপনি চাইলে যায় যায় দিন, যুগান্তর, কালের কণ্ঠ, সমকাল, যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন। তবে পত্রিকা ভেদে আপনার যেই শব্দের লিমিটেশন সেটা এবং আপনার যে বিজ্ঞাপনের মূল্য সেটা কিন্তু কম বেশি হবে। আপনার যদি বাজেট কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে বাছাই করে করে দেখে নিতে পারেন। তো এটা পত্রিকাটা সিলেক্ট করার পরে আমরা সর্বপ্রথম এখানে নাম দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আব্দুর রহমান। ঠিক আছে, তারপর প্রতিষ্ঠানের নাম আমাদের জন্য প্রযোজ্য নয়। এরপর একটা মোবাইল নাম্বার আপনার দিবেন, যেই মোবাইল নাম্বারটা সবসময় অ্যাক্টিভ থাকে, ভ্যালিড থাকে, যেটা দিয়ে আপনার সাথে সবসময় কমিউনিকেশন করা যাবে বা যোগাযোগ করা যাবে। তো আমরা এখান থেকে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এবং একটা ইমেল অ্যাড্রেসও দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে এখানে আমরা একটা মোবাইল নাম্বার এবং একটা ইমেল অ্যাড্রেস দিয়েছি। আপনি দুইটাই ভ্যালিড দিবেন যাতে করে প্রচারক আপনার সাথে সহজেই কানেক্ট করতে পারে বা যোগাযোগ করতে পারে। এরপরে হচ্ছে যে তারিখে বিজ্ঞাপনটি আপনি প্রকাশ করতে চাচ্ছেন পত্রিকায়, সেই তারিখটি এখানে দিতে হবে। আজকে হচ্ছে মে মাসের 10 তারিখ। তো আমরা হাতে অন্ততপক্ষে 4 কর্মদিবস সময় রেখে নিব। আমরা ধরে নিচ্ছি 15 তারিখ না, আমরা 16 তারিখে, 16ই মেতে আমরা বিজ্ঞাপনটি প্রকাশ করতে চাই। 16ই মে মানডে, ঠিক আছে, সোমবার। তো আমরা এখান থেকে 16/5/2022 এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান নিচের দিকে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপনের শিরোনাম, এখান থেকে আমরা সিলেক্ট করব হারানো বিজ্ঞপ্তি। আর এরপরেই চলে আসে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি এখানে লিখতে হবে। ঠিক আছে, তো শ্রেণীভুক্ত বিজ্ঞাপন আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা অলরেডি একটা লিখে রেখেছি এবং এই ফরম্যাটটাই আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা যারা এটা কারেকশন করে লিখতে চান তারা লিখতে পারেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে কপি করে নিয়ে নিতে পারেন খুব সহজেই। ঠিক আছে, এছাড়াও কিন্তু এই পাশেও অনেক বিজ্ঞাপনের নমুনা রয়েছে হারানো বিজ্ঞপ্তির এই জায়গায়, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর আপনি যদি ইংরেজিতে দিতে চান বা ইংরেজি কোনো পত্রিকায় দিতে চান, সেটাও কিন্তু বা সেই সিস্টেমও কিন্তু প্রচারকে রয়েছে। আপনি সরাসরি চলে আসবেন একদম নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন ইংলিশে আসার পরে লস্টে আসলে আমরা বিভিন্ন ফরম্যাট পেয়ে যাব। এই ফরম্যাটগুলোকে কারেকশন করে কিন্তু আমরা আমাদের বিজ্ঞপ্তি খুব সহজেই দিতে পারবো। ঠিক আছে, তো এরপরে চলে আসে আপনার ফাইল সিলেক্ট করুন। আমাদের বিজ্ঞাপনের মূল্য এসেছে 1138 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয়া দিগন্ত এবং আমাদের শব্দের সংখ্যা হয়েছে 52 শব্দ, 1138 টাকা হয়েছে মূল্য। আমরা যদি পত্রিকা চেঞ্জ করি তাহলে মূল্যও কিন্তু পরিবর্তন হবে এবং শব্দের সংখ্যাও হয়তো বা লিমিটেশন কম বেশি হবে। ঠিক আছে, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম দেওয়া হয় না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 20 শব্দের জন্য মোট 350 টাকা এই পত্রিকার জন্য এবং পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা করে। বিজ্ঞাপন মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 60 শব্দের মধ্যে হতে হবে। ঠিক আছে, এখানে 60 শব্দ বা 60 শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, 60 ওয়ার্ডস আপনারা দিতে পারবেন। তো এর মধ্যে আমাদের 52 শব্দই হয়ে গেছে, যেটার বিজ্ঞাপনের মূল্য এসেছে 1138 টাকা। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফাইল সিলেক্ট করুন। তবে তার আগে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যে এই 1138 টাকা
টাকা আপনারা কিভাবে পেমেন্ট করবেন প্রচারককে, সরাসরি প্রচারকের এই যে বিকাশ নাম্বার আছে এই বিকাশ নাম্বারে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন, অথবা আপনি যখন এটা সাবমিট করবেন প্রচারককে তখন প্রচারক আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে, সব কিছু ওকে থাকলে তারাই আপনাকে এটার মাধ্যমে পেমেন্টের সিস্টেমটা বলে দিবে। ঠিক আছে, এরপরে চলে আসি আপনার ফাইল সিলেক্ট করুন। আপনার ফাইল সিলেক্ট করুনের এই জায়গায় আমরা যেহেতু হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু থানায় একটা জিডি করতে হবে। ঠিক আছে, শুরুতেই সেই জিডির যে কপিটা আছে আমরা আমাদের জিডির কপিটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন থানার জিডির কপি, এটাকে এখান থেকে আপলোড করে দিচ্ছি একটি পিডিএফ ফাইল। আপনি আপনার স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলেও এখন বিভিন্ন অ্যাপ দিয়ে পিডিএফ করা যায়, সেটাকে আপনি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে এখানে আই এম নট এ রোবট লিখে দিবেন বা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যদি কোনো এ ধরনের ভেরিফিকেশন চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিমনাইন্স চাওয়া হচ্ছে, তো আমরা এইগুলো দিয়ে দিচ্ছি। তারপরে চাওয়া হচ্ছে বাইসাইকেল, এখানে কোনো বাইসাইকেল নেই, আমরা এটা স্কিপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন ধরে নিয়েছে যে আই এম নট এ রোবট, তার মানে আমরা কোনো রোবট না, আমরা মানুষ ভাই, আমরা মানুষ। বাই দ্য ওয়ে, এরপরে আমরা এখান থেকে সাবমিট করব। সাবমিট করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পুনরায় আমরা আরেকবার চেক করে নিব আমাদের সকল তথ্য সঠিক আছে কিনা, কোনো ভুল রয়েছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। দেন classifiedprocharok.com says প্লিজ কনফার্ম, এখান থেকে আপনাকে একবার কনফার্ম প্রেস করতে হবে। তো আমরা কনফার্মে প্রেস করলেই দেখতে পাচ্ছেন যে আমাদের বিজ্ঞাপনটি কিন্তু অলরেডি সাবমিট করা হয়ে গেছে। তো এখন একটা বিষয় রয়েই যায়, সেটা হচ্ছে যদি বিজ্ঞাপন দিতে গিয়ে আপনি কোনো ধরনের সমস্যা ফেস করেন, যেমন আপনার শব্দের লিমিটেশন কম কিন্তু আপনি এই পত্রিকায় বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, এই ধরনের কোনো কিছু যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচারকের সাথে এখান থেকে লাইভে চ্যাট করতে পারবেন এবং আপনার কোয়েরি বা আপনার সমস্যা তাদের সাথে শেয়ার করলে তারা আপনাকে এটার সলিউশন জানিয়ে দিবে এবং আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাকে হেল্প করবে। সুতরাং এখন আর আপনাকে বাইরে গিয়ে জুতার তলা ক্ষয় করার কোনো প্রয়োজনই নেই। এজেন্সির কাছে ঘুরে ঘুরে ঘরে বসেই প্রচারক.com এর মাধ্যমে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন আপনার হারিয়ে যাওয়া সার্টিফিকেটের জন্য। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের মূল কাজে। তো এরপরে পত্রিকায় প্রচারিত সংবাদপত্রের নাম এখানে দিবেন, দেওয়ার পরে তারিখটা এখানে দিবেন। এরপরে এজাহারকৃত থানার নাম, মানে জিডির যেই থানায় করেছেন সেই থানার নামটা এখানে লিখবেন। যেমন আমরা ধরি উত্তরা পশ্চিম থানা অথবা গুলশান থানা অথবা হাতিরঝিল থানা, যেই থানাটা লিখবেন আপনি সেই থানার নামটা এখানে দিবেন। এরপরে হচ্ছে জিপি এন্ট্রি নং, আপনার যে থানার যে জিডির কপিটা আছে সেই জিডির নাম্বারটা আপনি এখানে দিবেন। তারপরে হচ্ছে তারিখটা, আপনি যেই তারিখে জিডি করেছেন সেই তারিখটা এখানে দিবেন। ঠিক আছে, তো জিডির তারিখ, থানার নাম এবং জিডির নাম্বারটা এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, মোবাইল নম্বর ও তারিখ, এই জিনিসটা এখানে লিখতে হবে। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে মোবাইল নম্বর লিখবেন, তারপরে তারিখ লিখবেন। ঠিক আছে, এরপরে দেখতে পাচ্ছেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম মোহাম্মদ অমুক, পিতার নাম মোহাম্মদ অমুক, এর উপরোক্ত তথ্যাবলীর আলোকে তার উপর উল্লেখিত টিকমার্ক চিহ্নিত দলিলটি এর হাতে প্রদান করার জন্য নিম্নে 3টি নমুনা স্বাক্ষর ও ছবি সত্যায়িত সহ বিশেষ বিবেচনার জন্য সুপারিশ করা হলো। এই সুপারিশটা কে করবে প্রশ্ন করার কোনো দরকার নেই, কারণ নিচেই লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর ও সিলমোহর। ঠিক আছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সিলমোহর এবং স্বাক্ষর লাগবে এবং একটি ছবি লাগবে। ঠিক আছে আপনার, তো এই ছবিটি দেওয়ার পরে এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ফর্মের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট। তার মানে আপনার কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের হেল্প লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের হেল্প ছাড়া আপনি পারবেন না। এরপরে চলে আসছি নির্দেশনাবলী। এইটা না দেখে যারা চলে যাবেন তারা কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। আপনাদের কি কি লাগবে, কি কি করতে হবে, কি কি বিষয়াদি আপনাকে ফলো করতে হবে, সব কিছুই কিন্তু আপনি এখন জানতে পারবেন। ঠিক আছে, সুতরাং এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আমি বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরে যাবেন। তো আমরা এখানে নির্দেশনাবলী যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেটা একটু পড়ে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে চুরি কিংবা অন্য কোনোভাবে সনদ, সাময়িক সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে স্থানীয় থানায় এজাহার বা জিডি করতে হবে এবং হারানো বিজ্ঞপ্তির দৈনিক সংবাদপত্রে প্রদান করতে হবে। ঠিক আছে, আমি যেটা আপনাদেরকে বলেছি প্রচারকের মাধ্যমে সেটা আপনি করতে পারেন। থানায় এজাহারের মূল কপি, হারানো বিজ্ঞপ্তির পেপারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, মূল কপি কিন্তু আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। আর অবশ্যই আপনি কিন্তু মূল কপিগুলোর একটা ফটোকপি করে নেবেন। ঠিক আছে, আর থানায় জিডি করার জন্য বা এজাহার করার জন্য আপনি যে কোনো থানায় গিয়ে বললেই হবে। ঠিক আছে, আপনি নিজেই আবেদন লিখে তাদের কাছে গিয়ে নিয়ে গেলে তারা নাম্বার এবং সিল দিয়ে আপনাকে দিয়ে দিবে। 2 নম্বরে সংবাদপত্রে ও থানার এজাহারে জিডিতে শিক্ষার্থীর নাম, পরীক্ষার নাম, কেন্দ্রের নাম, পাশের সন, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও শিক্ষা বোর্ডের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার সংবাদপত্রের যে বিজ্ঞাপন আছে সেই বিজ্ঞাপনে আপনার থানার যে জিডি করবেন আপনি এজাহারে সেই জিডিতে উল্লেখ করা থাকতে হবে।
ঠিক আছে। পরবর্তীতে 3 নম্বর রয়েছে বিনষ্ট দলিলাদির জন্য, মানে যেই দলিলটা আপনার নষ্ট হয়ে গেছে আবেদনপত্রের সঙ্গে তার অংশ যেটুকু থাকবে তাহা সংযুক্ত করতে হবে। ধরে নিচ্ছি যে আপনার একটা সার্টিফিকেট নষ্ট হয়ে গেছে, সেটার একটা অর্ধেক কপি আপনার কাছে আছে, সেই অর্ধেকটাই কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। তবে পরীক্ষার নাম, কেন্দ্রের রোল নম্বর, পরীক্ষার সনদ না থাকলে অথবা পাঠযোগ্য না হলে থানায় এজাহার করে কপি দাখিল করতে হবে। বুঝতে পেরেছেন। 4 নম্বরে চলে আসে যে কোনো দলিলাদি উত্তোলন করতে আবেদনপত্রের সাথে সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। আপনি যেই প্রতিষ্ঠানের জন্য আপনার ধরে নিচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেট আপনি উত্তোলন করবেন দিনাজপুর বোর্ডের, ঠিক আছে। তো আপনি যেই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আপনার প্রত্যেকটি জিনিস কিন্তু মানে সত্যায়িত করা থাকতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি করার পরে ওই প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত করে তারপরে আপনাকে কিন্তু দাখিল করতে হবে। এরপরে 5 নম্বরে রয়েছে রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করতে আবেদনপত্রের সাথে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সত্যায়িত শিক্ষার্থীর 2 কপি ছবি অবশ্যই দাখিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের এবং ফ্রেশের ক্ষেত্রে স্ট্যাম্প সাইজের। আপনারা দেখতেই পাচ্ছেন ডুপ্লিকেট যদি আপনারা তোলেন সার্টিফিকেট, তার মানে হারিয়ে যাওয়া সার্টিফিকেট আমাদের যেটা, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আর যারা একদম নতুন ফ্রেশ সার্টিফিকেট তুলবেন তাদের জন্য কিন্তু স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, ঠিক আছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। আপনি কোনো আবেদন যদি অসম্পূর্ণ রাখেন বা ত্রুটিপূর্ণ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি কোনোভাবেই গ্রহণযোগ্য করা হবে না। 7 নম্বরে রয়েছে যাবতীয় ফিসের অর্থ কেবলমাত্র সোনালী সেবার মাধ্যমে পরিশোধকৃত রসিদ, বোর্ডের অংশ, মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু সোনালী সেবার মাধ্যমে যাবতীয় ফিসের অর্থ কেবলমাত্র সোনালী সেবার মাধ্যমে পরিশোধকৃত রসিদের বোর্ডের অংশ, মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া সোনালী সেবার মাধ্যমে কিভাবে পেমেন্ট করব। সোনালী সেবার মাধ্যমে আপনি করতে গেলে এখান থেকে সরাসরি চলে আসবেন বোর্ডের ওয়েবসাইটে, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সোনালী সেবাতে আসলে এইখান থেকে পেমেন্ট টাইপে গিয়ে আপনি এখানে দিনকল খুঁজে বের করবেন। এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন আছে, সকল পরীক্ষার সনদপত্রের চৌনকল, এই যে দিনকল, সকল পরীক্ষার সনদপত্রের দিনকল ফি, এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি এক্সামিনেশন সিলেক্ট করবেন, তারপরে অন্যান্য সব তথ্য দিয়ে এখান থেকে সেভ করে সাবমিট করলেই আপনার কাছে একটা ফর্ম আসবে। সেই ফর্মটি আপনি গিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিবেন এবং জমা দেওয়ার পরে পরিশোধ করার পরে পরিশোধকৃত যে রসিদটা আছে সিলমোহর সহ সেই রসিদ বোর্ডের অংশ, মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। 8 নম্বরে সকল দলিলাদি উত্তোলনের ফিসের হার সোনালী সেবা ফর্ম প্রিন্টের পূর্বে দেখা যাবে। আপনি যখন সোনালী সেবাতে এসে এই ফর্মটা যখন প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট 608 টাকা। আপনি যখন দিনকল সার্টিফিকেট উত্তোলন করবেন এই 608 টাকা আপনি তখনই দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য, যে কোনো ডুপ্লিকেট ফেস সংক্রান্ত ডকুমেন্ট উত্তোলনের আবেদন জমাদানের 5 দিন পর সরবরাহ করা হবে। এখানে স্পষ্ট সব বলে দেওয়া আছে, নিশ্চয়ই আর নতুন করে কিছু বলা লাগবে না। আমাদের কাজ এই পর্যন্তই শেষ। তো এভাবে আপনারা কিন্তু দিনাজপুর এডুকেশন বোর্ডের হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া বা পুড়ে যাওয়া সার্টিফিকেটের দিনকল উত্তোলন করার জন্য আবেদন করতে পারবেন। আমাদের ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে অবশ্যই শেয়ারে ক্লিক করতে ভুলবেন না। শেয়ার করে দিন আপনি সহ আপনার আরও ভাই বোনদের যাতে উপকারে আসে সেজন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এমন চমৎকার সব ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।